আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। মেডওয়ার 47 এই ব্যাচের হচ্ছে আজকে আমাদের নগ্নবীজি ও আবৃতবীজি উদ্ভিদের উপর হচ্ছে আমাদের ক্লাসটা হবে। তো চলো হচ্ছে আমরা ক্লাসটা শুরু করে দিই। আচ্ছা দেখো, আমরা আগেই বলেছিলাম আমাদের হচ্ছে রেড মার্কিংটা জাস্ট তোমরা একটু ফলো করবা, আর কিছু দরকার নেই। এখানে অনেক কিছু দাগানো আছে, এত কিছু তোমরা এখানে ফলো করবে না। ওকে, আচ্ছা চলে আসো। দেখো এইখানে প্রথমে বলা আছে নগ্নবীজি উদ্ভিদ বা হচ্ছে জিমনোস্পার্ম। নগ্নবীজি উদ্ভিদের এটা হচ্ছে একটা টার্ম, সেটা হচ্ছে জিমনোস্পার্ম। ঠিক আছে, আচ্ছা খেয়াল করো তোমার আমরা হচ্ছে বীজ উৎপাদনকারী ভাস্কুলার উদ্ভিদ গোষ্ঠীকে বলা হয় সজীব উদ্ভিদ বা স্পারমাটোফাইটা। এটা একটু মনে রাখবা যে স্পারমাটোফাইটা হচ্ছে কি, যারা হচ্ছে বীজ উৎপাদন করতে পারে এমন ভাস্কুলার উদ্ভিদ তাদেরকে বলা হয় স্পারমাটোফাইটা। এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ব্যক্তবীজ উদ্ভিদ আর একটা হচ্ছে নগ্নবীজ উদ্ভিদ। এইটুকুই জাস্ট মনে রাখবা। ঠিক আছে, নগ্নবীজ মানে হচ্ছে জিমনোস্পার্ম, আবৃতবীজ মানে হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম। এইটুকু। আচ্ছা এরপর তোমরা চলে আসবে এখানে যে উদ্ভিদ বিজ্ঞানের জনক। উদ্ভিদ বিজ্ঞানের জনক কে ভাইয়া? উদ্ভিদ বিজ্ঞানের জনক হচ্ছে থ্রিওফাস্টাস। এই জায়গাটা আমাদের একটু মনে রাখতে হবে কি, উদ্ভিদ বিজ্ঞানের জনককে থ্রিওফাস্টাস। আচ্ছা থ্রিওফাস্টাস কি করছিলেন? তার ইনকোয়ারি ইন্টু প্লান্টস নামক একটা গ্রন্থ, ঠিক আছে, এই গ্রন্থে সর্বপ্রথমে জিমনোস্পার্ম শব্দটি ব্যবহার করেছিলেন। তাহলে জিমনোস্পার্ম শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেছেন কে? বিজ্ঞানী থ্রিওফাস্টাস। কোথায়? তার একটা গ্রন্থ আছে যেটা হচ্ছে ইনকোয়ারি ইন্টু প্লান্ট, ওই জায়গাতে। আর তিনি হচ্ছেন কি উদ্ভিদ বিজ্ঞানের জনক। আচ্ছা এরপর চলে আসো তোমরা নগ্নবীজ উদ্ভিদটা মূলত কি সেটা আমরা একটু দেখবো। যাই হোক, আমরা একটু সামনের দিকে একসাথে সবগুলো দেখবো, এদিকে থেকে দেখবো না। দেখো এইখানে বাংলাদেশে প্রায় 4000 প্রজাতির আবৃতবীজ উদ্ভিদ পাওয়া যায়, এটা একটু দেখবা। ঠিক আছে, এবং মাত্র 5 প্রজাতির নগ্নবীজ উদ্ভিদ হচ্ছে বাংলাদেশে পাওয়া যায়। মেডিকেল ভর্তি পরীক্ষা 2016-17 আসছিল যে বাংলাদেশে কত প্রজাতির নগ্নবীজ উদ্ভিদ পাওয়া যায়, এটা হচ্ছে 5 প্রজাতির। এখন তাহলে আবৃতবীজ উদ্ভিদ চলে আসতে পারে তার পাশে, তাই না? আচ্ছা এই 5 প্রজাতির মধ্যে তোমার একটা হচ্ছে সাইকাস প্যাকটিনেটা, যেটা চট্টগ্রামের ভারিয়াঢালা এলাকায় পাওয়া যায়। এরপর হচ্ছে কি প্রোডোকার্পাস নেরিওফিলাস, এটা হচ্ছে তোমার হচ্ছে বাঁশপাতা নামে পরিচিত। ঠিক আছে, তাহলে কোন নগ্নবীজ উদ্ভিদ বাঁশপাতা নামে পরিচিত? প্রোডোকার্পাস নেরোফিলিয়াস। এইটুকু একটু দেখবা। আচ্ছা এরপর তোমার হচ্ছে এই যে এখানে পৃথিবীতে নগ্নবীজ উদ্ভিদের গণ সংখ্যা হচ্ছে কত? 83টি। পৃথিবীতে কত নগ্নবীজ উদ্ভিদের গণের সংখ্যা কত? 83। এবং প্রজাতির সংখ্যা হচ্ছে কত? 721টি প্রজাতি। তাহলে এটা একটু দেখবা, পৃথিবীতে নগ্নবীজ উদ্ভিদের গণের সংখ্যা 83টি, প্রজাতির সংখ্যা 721টি। আচ্ছা আচ্ছা এরপর হচ্ছে বর্তমানে জীবন্ত নগ্নবীজ উদ্ভিদ যে প্রজাতি আছে, এই প্রজাতি সমূহের মধ্যে 4টি বিভাগের অন্তর্ভুক্ত। এই 4টি বিভাগ হচ্ছে ভাই কি? গিঙ্কোফাইটা, তারপর হচ্ছে সাইকেডোফাইটা, এরপর হচ্ছে নিটোফাইটা, তারপর হচ্ছে কনিফেরোফাইটা। ঠিক আছে, তাইলে বর্তমানে হচ্ছে যেই নগ্নবীজ উদ্ভিদগুলো পৃথিবীতে আছে এর মধ্যে এদের 4টা প্রজাতি আছে। এই 4টা প্রজাতি হচ্ছে কি? গিঙ্কোফাইটা, সাইকেডোফাইটা, নিটোফাইটা, তারপর হচ্ছে কনিফেরোফাইটা। এটা একটু দেখবা। ঠিক আছে, আচ্ছা এরপরে তোমার গিনকো বিলোবা। ঠিক আছে, এটা হচ্ছে তোমার নিটোফাইট, এই যে তোমার গিনকোফাইটা আছে না, গিনকোফাইটার অন্তর্ভুক্ত একটা তোমার প্রজাতি। এইটা হচ্ছে জীবন্ত ফসিল নামে পরিচিত। তাহলে নিচের কোনটি জীবন্ত ফসিল নামে পরিচিত? প্রশ্ন আসবে। এটা হচ্ছে গিনকো বিলোবা। ঠিক আছে, তাই এই গিনকো বিলোবা হচ্ছে কোনটার অন্তর্ভুক্ত? সেটা হচ্ছে গিঙ্কোফাইটা এর অন্তর্ভুক্ত। এটা একটু দেখবে। ঠিক আছে, আর এরপর খেয়াল করবে সাইকেডোফাইটা। বর্তমানে সাইকেডোফাইটার 100টি প্রজাতি নিয়ে হচ্ছে এটা গঠিত। আচ্ছা এরপরে তোমার 550টি প্রজাতি নিয়ে গঠিত হচ্ছে তোমার কনিফেরোফাইটা। এটা একটু দেখবা। আর এরপরে দেখো হ্যাঁ, তোমার পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষ যেটার নাম হচ্ছে সেকুয়া স্যাম্পারভিলেন্স। কি পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষর নাম কি? সেকুয়া স্যাম্পারভিলেন্স। এটা হচ্ছে কনিফার জাতীয় উদ্ভিদ। ঠিক আছে, এটা কি জাতীয় উদ্ভিদ? সেকুয়া স্যাম্পারভিলেন্স কি জাতীয় উদ্ভিদ? কনিফার জাতীয় উদ্ভিদ। এখান থেকে প্রশ্ন আসলে এটাই আসতে পারে, পৃথিবীর সবচেয়ে উঁচু উদ্ভিদ কোনটা, সেটার নামটা কি, বৈজ্ঞানিক নামটা দিয়ে দিবে। এটা হচ্ছে সেকুয়া স্যাম্পারভিলেন্স। ওকে, আচ্ছা এরপর চলে আসো, বিশ্বের সবচেয়ে বৃহৎ কনিফার বনাঞ্চল হচ্ছে সাইবেরিয়া অঞ্চলে অবস্থিত। ওকে, এটা যাকে বলা হয় পৃথিবীর সর্ববৃহৎ বায়াম। তাহলে পৃথিবীর সর্ববৃহৎ বায়ামটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে সাইবেরিয়া অঞ্চলে অবস্থিত। আর বিশ্বের সবচেয়ে বড় কনিফার বনাঞ্চল হচ্ছে কোথায় অবস্থিত? সাইবেরিয়া অঞ্চলে অবস্থিত। আর এইটাই হচ্ছে ভাইয়া কি? পৃথিবীর সর্ববৃহৎ বায়াম। আচ্ছা এরপর তোমরা চলে আসো যে তোমার নিটোফাইটা বিভাগের যে উদ্ভিদ, এইটার নিয়ে একটু কথা বলি। এটার হচ্ছে প্রায় 70টা প্রজাতি আছে। নিটোফাইটা কয়টা প্রজাতি আছে?
70টা প্রজাতি আছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটা তোমার আবৃতবীজ নগ্নবীজ উদ্ভিদ হলেও এটা হচ্ছে তোমার আবৃতবীজ উদ্ভিদের সাথে অনেকটা মিল সম্পন্ন, ঠিক আছে। যেমন আবৃতবীজ উদ্ভিদের যে বৈশিষ্ট্যগুলো আছে এটার ভিতর সেই বৈশিষ্ট্যগুলো আছে। এই বিভাগের তোমার হচ্ছে শুক্রাণু হচ্ছে আবৃতবীজ উদ্ভিদের মতো ফ্ল্যাজেলাবিহীন। তাহলে শুক্রাণু ফ্ল্যাজেলাবিহীন কার? শুক্রাণু ফ্ল্যাজেলাবিহীন হচ্ছে নিটোফাইটার। যদিও নগ্নবীজ উদ্ভিদের শুক্রাণু হচ্ছে ফ্ল্যাজেলাযুক্ত, শুধু নিটোফাইটার শুক্রাণু হচ্ছে ফ্ল্যাজেলাবিহীন, ঠিক আছে। এরপর দেখো ভাই এটার কাণ্ডে ব্যাসেল থাকবে। সাধারণত আবৃতবীজ উদ্ভিদের কাণ্ডে ব্যাসেল থাকে না এবং হচ্ছে তোমার হচ্ছে ফ্লোয়েমের সঙ্গীকোষ থাকে না, ঠিক আছে, কিন্তু এটাতে ব্যাসেল থাকে এবং সঙ্গীকোষে থাকে। এরপর খেয়াল করো ভাইয়া এই তোমার এই যে নিটাম, এটা একদমই আবৃতবীজ উদ্ভিদের মতো এটা দুইটা পাতা থাকে। এরপরে খেয়াল করে এখানে আমাদের দরকার হচ্ছে ইফেড্রা, ঠিক আছে। ইফেড্রা উদ্ভিদের দ্বিনিষেক দেখা যায়। কি? ইফেড্রা জাতীয় উদ্ভিদের দ্বিনিষেক দেখা যায়। সাধারণত আবৃতবীজ উদ্ভিদে কি দেখা যায়? একনিষেক দেখা যায়। এটার ব্যতিক্রম হচ্ছে কি তোমার হচ্ছে ইফেড্রা। ইফেড্রা থেকে কি দেখা যায়? দ্বিনিষেক দেখা যায়। ওকে, আচ্ছা। এই ইফেড্রা থেকে শ্বাসকষ্টের ঔষধ ইফেড্রিন পাওয়া যায়, এটা একটু দেখবা। আচ্ছা, এখন দেখো ভাইয়া নগ্নবীজ উদ্ভিদের বৈশিষ্ট্য নিয়ে কিছু কথাবার্তা বলা আছে। এই নগ্নবীজ উদ্ভিদের বৈশিষ্ট্যটা মনে রাখলে আবৃতবীজ উদ্ভিদের বৈশিষ্ট্যটা তোমরা খুবই ইজিলি পারবা। একটা জিনিস মনে রাখবা, এটার স্প্রোফাইট এবং হচ্ছে অসম রেণুপ্রোষ, এটা একটা কথা। এটাতে মাইক্রোস্পোর এবং হচ্ছে মেগাস্পোর, পুরুষ এবং স্ত্রী স্পোর থাকে। এরপর হচ্ছে এটা স্টোবিলাস বা তোমার হচ্ছে কোন তৈরি করে, ঠিক আছে। তোমার যে রেণুপত্র বা হচ্ছে স্পোরোফিলগুলো আছে এগুলো হচ্ছে স্টোবিলাস বা কোন তৈরি করে, এটা একটু মনে রাখবা। আচ্ছা, এরপর হচ্ছে যেহেতু এটা নগ্নবীজি তাহলে অবশ্যই এটার হচ্ছে গর্ভাশয় গর্ভদণ্ড কিংবা গর্ভমুণ্ড থাকবে না, ঠিক আছে। আর গর্ভাশয় গর্ভদণ্ড না থাকলে তাহলে অবশ্যই এটার বীজ হচ্ছে নগ্ন অবস্থা থাকবে। আর নগ্ন অবস্থা থাকা মানে হচ্ছে এটাতে ফল নাই, ঠিক আছে, শুধুমাত্র বীজ থাকবে। আচ্ছা, এরপর চলে আসে তোমার যে এই যে নগ্ন অবস্থা থাকবে, এটা বলছিলাম। খেয়াল করো, নগ্নবীজ উদ্ভিদের দ্বিনিষেক ঘটে না, ঠিক আছে। সাধারণত একটা ব্যতিক্রম জিনিস আছে, সেটা হচ্ছে ইফিড্রা। ইফিড্রাতে হচ্ছে দ্বিনিষেক ঘটে, তাই এটা হচ্ছে শ্বাস হ্যাপ্লয়েড হয়ে থাকে। যেহেতু এটাতে দ্বিনিষেক ঘটে না তাই এটার শ্বাস হবে কি হ্যাপ্লয়েড। আর শুধুমাত্র একটা জায়গায় দ্বিনিষেক ঘটে, সেটা হচ্ছে কোথায়? ইফিড্রা। আর দ্বিনিষেক ঘটলে হ্যাপ্লয়েডটা হয় কি ভাইয়া? থ্রিয়ান, সরি হ্যাপ্লয়েড না, ষষ্ঠটা, ঠিক আছে। আচ্ছা, এরপর খেয়াল করো জাইলেম টিস্যুতে সত্যিকারের ব্যাসেল কোষ থাকে না, যেটা বলছিলাম যে ভাইয়া তোমার হচ্ছে জাইলেমে ভ্যাসেল থাকে না এবং ফ্লোয়েমে সঙ্গীকোষ থাকে না নগ্নবীজ উদ্ভিদের সাধারণত। কিন্তু নিটাম হচ্ছে এটার ব্যতিক্রম। এইটা হচ্ছে তোমার আবৃতবীজ উদ্ভিদের মতো আচরণ করে। এইটার হচ্ছে জাইলেমের সঙ্গীকোষ থাকে এবং হচ্ছে ফ্লোয়েমেও কি থাকে ভাইয়া? সঙ্গীকোষ থাকে, ঠিক আছে। সরি, জাইলেমে ভ্যাসেল কোষ থাকে এবং ফ্লোয়েমে হচ্ছে সঙ্গীকোষ থাকে। এটা হচ্ছে কোথায়? এটা হচ্ছে নিটামে। আচ্ছা, এরপর খেয়াল করো এতে জীবনচক্র অসম প্রকৃতির এবং হচ্ছে জনক্রম বিদ্যমান। আর সাধারণত হচ্ছে আর্কিগোনিয়া সৃষ্টি হয়। তাহলে আর্কিগোনিয়া সৃষ্টি হওয়া কোন জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য? নগ্নবীজি, আবৃতবীজি, তারপর হচ্ছে তোমার দিবে হচ্ছে শৈবাল, ছত্রাক, ফান, এইভাবে দিয়ে দিবে, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার আনসার হবে নগ্নবীজি। খুব ভালোভাবে মনে রাখবা। তাহলে আর্কিগোনিয়া সৃষ্টি হওয়া কোন উদ্ভিদের বৈশিষ্ট্য? নগ্নবীজ উদ্ভিদের বৈশিষ্ট্য। এরপর হচ্ছে লিফ স্কার দেখা যায় কোন জাতীয় উদ্ভিদে? লিফ স্কার দেখা যায় হচ্ছে নগ্নবীজ উদ্ভিদে। প্রশ্ন আসবে লিফ স্কার দেখা যায় কোন জাতীয় উদ্ভিদে? অবশ্যই নগ্নবীজ উদ্ভিদে, ঠিক আছে। আচ্ছা, এরপর চলে আসো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, যেটা নাম হচ্ছে সাইকাস। ভাইয়া দেখো সাইকাসের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো কি? মেডিকেল ভর্তি পরীক্ষা 17-18তে এখান থেকে প্রশ্ন আসছিল, ঠিক আছে, তাহলে বুঝতে পারছো এটা গুরুত্বপূর্ণ। খেয়াল করো সাইকাস হচ্ছে স্প্রোফাইট, মানে তোমার হচ্ছে দেহ, মূল কাণ্ড সবগুলো হচ্ছে দেহ এবং হচ্ছে মূল কাণ্ড পাতায় বিভক্ত। স্প্রোফাইট মানে হচ্ছে কি? দেহ হচ্ছে মূল কাণ্ড এবং পাতায় বিভক্ত। এটা হচ্ছে পাম জাতীয় খাড়া উদ্ভিদ, ঠিক আছে। এরপর হচ্ছে পক্ষল যৌগিক, এরপর হচ্ছে তোমার ভার্নেশন হচ্ছে সার্সিনেট, ভার্নেশন, ঠিক আছে। পাতার একটা ভার্নেশন থাকে, একটা হচ্ছে সার্সিনেট আর একটা হচ্ছে গিয়ে জালিকাকার, ঠিক আছে। আচ্ছা, এরপর খেয়াল করো ট্রান্সফিউশন টিস্যু বিদ্যমান। কোথায় কি বিদ্যমান? নগ্নবীজ উদ্ভিদে সাইকাসে কি বিদ্যমান? ট্রান্সফিউশন টিস্যু বিদ্যমান, এটা রাখবে। এরপর হচ্ছে কোরালয়েড মূল বিদ্যমান, ঠিক আছে। সামনে কি কোরালয়েড মূল কীভাবে কি সেটা তোমরা জানতে পারবা। আচ্ছা, এরপর খেয়াল করো তোমার স্টোবিলাস গঠন করে না, যদিও হচ্ছে আমরা দেখলাম যে নগ্নবীজ উদ্ভিদ কী করছে ভাইয়া? স্টোবিলাস গঠন করে বা কোন গঠন করে, কিন্তু এইখানে সাইকাস কী করতেছে না? স্টোবিলাস গঠন করতেছে না। বীজ অবশ্যই
অবস্থায় থাকে এদের ফল সৃষ্টি হয় না, এগুলো তোমরা জানোই যেহেতু সাইকাস একটা নগ্নবীজ উদ্ভিদ। এরপর হচ্ছে হ্যাটারোস্পোরিক, ঠিক আছে ভাইয়া, হ্যাটারোস্পোর মানে কি, এখানে হচ্ছে মাইক্রোস্পোর এবং মেগাস্পোর দুইটাই কিন্তু থাকবে। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে বাতাসের মাধ্যমে এটার পরাগায়ন ঘটে। তাহলে সাইকাসের পরাগায়ন ঘটে কোন কিসের মাধ্যমে? বাতাসের মাধ্যমে। বাতাস, পানি, অনেক কিছু দিয়ে দিবি, ঠিক আছে, তোমার অ্যান্সার করবে বাতাস। আচ্ছা, এরপর হচ্ছে সাইকাসের শুক্রাণু উদ্ভিদ করে সর্ববৃহৎ শুক্রাণু, এটা দেখতে হচ্ছে লাটিমের মতো। তাহলে সাইকাসের শুক্রাণু দেখতে কিসের মতো? লাটিমের মতো। উদ্ভিদ করলে সর্ববৃহৎ শুক্রাণু কার? সাইকাস। তারপর হচ্ছে অন্য নাম দিয়ে দিবে, আনসার হবে সাইকাস। এরপর খেয়াল করো ভাই, এটা হচ্ছে বহু ফ্লাজেলা বিশিষ্ট, ঠিক আছে। সাইকাস হচ্ছে কি? বহু ফ্লাজেলা বিশিষ্ট। মেডিকেল ভর্তি পরীক্ষা 24, 25, 14, 15-তে আসছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই জায়গাটা গুরুত্বপূর্ণ, এটা একটু দেখবা। আচ্ছা, এরপর যে সাইকাসের তোমরা যদি হচ্ছে গোত্রটা একটু মনে রাখো, সেটা হচ্ছে সাইকাটাসিয়া, আর গণটা হচ্ছে সাইকাস। ওকে, আচ্ছা, এরপর চলে আসো, এগুলো লাগবে না। সাইকাস উদ্ভিদে তোমার হচ্ছে শল্কপত্র দেখা যায়। সাইকাস উদ্ভিদে সাধারণত পর্ণপত্র থাকে। এছাড়া তোমার হচ্ছে আরেক ধরনের হচ্ছে তোমার বর্ণের রোমশ হচ্ছে, যেটা নাম হচ্ছে শল্কপত্র, ঠিক আছে। শল্কপত্র দেখা যায়, সাইকাস উদ্ভিদে শল্কপত্র দেখা যায়। আরেকটা কথা মনে রাখবা, সাইকাস উদ্ভিদ হচ্ছে পাম জাতীয় উদ্ভিদের সাথে অনেক মিল সম্পূর্ণ, এই জন্য সাইকাসকে পাম ফার্ন বলা হয়। তাহলে কোন উদ্ভিদকে পাম ফার্ন বলা হয়? সাইকাসকে পাম ফার্ন বলা হয়। ওকে, আচ্ছা, এটা খ নম্বরে কিন্তু আসে তোমার ইয়াতে। তারপরেও এটা আসতে পারে, এমসিকিউতেও আসতে পারে, যে কোন উদ্ভিদকে পাম ফার্ম বলা হয়? সাইকাসকে হচ্ছে পাম ফার্ম বলা হয়। ওকে, আচ্ছা, একটা জিনিস মনে রাখবা, সাইকাসের হচ্ছে যে তোমার যখন হচ্ছে সাইকাসটা বড় হয়, তখন হচ্ছে এটার হচ্ছে একটা যে প্রধান মূল থাকে, এই মূলটা হচ্ছে প্রথমে হচ্ছে নষ্ট হয়ে যায়, ঠিক আছে। এই মূলটা নষ্ট হয়ে যাওয়ার পর এখানে একটা অস্থায়ী মূল সৃষ্টি হয়। এই অস্থায়ী মূলটা হচ্ছে তোমার মাটির নিচে তোমার কখনো কখনো মাটির নিচে হচ্ছে এটা বৃদ্ধি পায়, ঠিক আছে। এই বৃদ্ধি পাওয়ার ফলে এখানে তোমার বিভিন্ন শাখা পোশাখা সৃষ্টি হয়। যাই হোক, তো এখন আমাদের এখান থেকে জাস্ট জিনিসটা লাগবেটা কি, মূলত আমাদের সাইকাসের মূল, ঠিক আছে। আমাদের সাইকাসের এখানে লাগবে হচ্ছে মূলের মধ্যে ব্যাকটেরিয়া বৃদ্ধির সাথে সাথে নস্টক এবং হচ্ছে অ্যানাবেনা নামক দুইটা ব্যাকটেরিয়া, ঠিক আছে। এই দুইটা ব্যাকটেরিয়া কী করে? এই ব্যাকটেরিয়া দ্বারা তোমার হচ্ছে ইয়েটা আক্রান্ত হয়, মূলটা আক্রান্ত হয়। ফলে হচ্ছে তোমার মূলগুলো স্বাভাবিক থাকে না, বিকৃত আকার ধারণ করে। এই যে বিকৃত আকার ধারণ করে, তখন এটা হচ্ছে সামুদ্রিক তোমার হচ্ছে প্রবাল আছে না, প্রবাল বা কোরালের মতো দেখা যায়। এই জন্য সাইকাসের মূলকে কোরাল এড মূল বলা হয়, ঠিক আছে। তাহলে সাইকাসের মূলকে কি বলা হয়? কোরাল এড মূল বলা হয়। সাইকাসের মূলে কোন দুইটা ব্যাকটেরিয়া কাজ করে ভাইয়া? সাইকাসের মূলে নষ্ট করার জন্য নস্টক এবং হচ্ছে অ্যানাবেনা দুইটা ব্যাকটেরিয়া কাজ করে, ঠিক আছে। সাইকাসের মূল নষ্ট করার জন্য কোন দুইটা ব্যাকটেরিয়া কাজ করে? নস্টক এবং অ্যানাবেনা দুইটা ব্যাকটেরিয়া কাজ করে, এবং এই দুইটা ব্যাকটেরিয়া কাজ করার ফলে সাইকাসের মূলটার আকৃতিটা কীরকম হয়? এটা হচ্ছে তোমার কোরালেড আকৃতি ধারণ করে, ঠিক আছে। আচ্ছা, এই যে তোমার হচ্ছে সাইকাস এবং হচ্ছে এখানে সাইকাসের এখানে যে দুইটা ব্যাকটেরিয়া কাজ করছে, হ্যাঁ, এই অংশটাকে তোমার একটা স্তর তৈরি হয়, যেটাকে আমরা শৈবাল স্তর বলছি। আচ্ছা, এরপর তোমরা খেয়াল করো, জীবন্ত জীবাশ্ম। সাইকাসের তোমার হচ্ছে সাইকাস একটি জীবন্ত জীবাশ্ম বা হচ্ছে লিভিং ফসিল, এটা একটু মনে রাখবা, ঠিক আছে। সাইকাস একটা জীবন্ত জীবাশ্ম। আচ্ছা, এরপর তোমার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে এই যে সরাস, ঠিক আছে। তোমার পুংরেণুপত্রের সরু বর্ধিত মাথাকে বলা হয় তোমার হচ্ছে অ্যাপোফাইসিস, ঠিক আছে। একটা সরু মাথাকে সাইকাসের তোমার হচ্ছে পুংরেণুপত্রের মাথাটা একটু সরু থাকে, যেটাকে বলা হয় এপিফাইসিস। এটার হচ্ছে পৃষ্ঠদেশে বহু বহু হচ্ছে স্পঞ্জিয়া থাকে। এই স্পঞ্জিগুলো একত্রিত কী করে ভাই? স্পঞ্জিয়াম বা সরাস গঠন করে, ঠিক আছে, এইটা। আচ্ছা, এরপরে তত ইম্পর্টেন্ট না এগুলো, তত দেখার দরকার নেই। আচ্ছা, স্ত্রী রেণুপত্র হচ্ছে স্ট্রোবিলাস গঠন করে না, এটা হচ্ছে তোমরা পাবা। আচ্ছা, তোমার সাইকাস হচ্ছে বাজারে সর্পমণি নামে বিক্রি করা যায়, এটাও গুরুত্বতে পাবা। তো এখান থেকে হচ্ছে জাস্ট তোমরা এগুলো দেখার দরকার না, আমি এগুলো নিচে দেখবা। আচ্ছা, এরপর খেয়াল করো, আর্কিগোনিয়াম সৃষ্টি সাইকাসের একটা আদি বৈশিষ্ট্য। কি বলছি ভাই? আর্কিগোনিয়াম সৃষ্টি সাইকাসের একটা আদি বৈশিষ্ট্য। এটা কোন ধরনের সাইকাসের? এটা হচ্ছে কি নগ্নবীজ অবশ্যই, ঠিক আছে। তাহলে সাইকাস হচ্ছে নগ্নবীজ, তাই আর্কিগোনিয়াম সৃষ্টি হয়। আচ্ছা, এরপর সাইকাসের অর্থনৈতিক গুরুত্ব। সাইকাস হচ্ছে শোভাবর্ধনকারী উদ্ভিদ, তোমার হচ্ছে এইটা হচ্ছে শোভাবর্ধন করে সৌন্দর্য বৃদ্ধি করে। আচ্ছা, এরপর হচ্ছে সাইকাস হচ্ছে ক্রিকালনালিস এর তোমার স্ফীত ক্রিকিলনাসিস এর স্ফীত ও কন্দ ও বীজ হতে এক প্রকার
অ্যারারুট বার্লি প্রস্তুত করা হয়। তাহলে ভাই অ্যারারুট বার্লি প্রস্তুত করা হয় কোন সাইকাস থেকে? সাইকাস ক্রিকিনালিস থেকে অ্যারারুট বার্লি প্রস্তুত করা হয়, এটা প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, এরপর খেয়াল করো ভাই সাইকাস রেবুলেটা এর বীজ খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। কোন সাইকাসের বীজ খাদ্য হিসেবে ব্যবহার করা হয়? সাইকাস রেবুলেটা। ঠিক আছে, সাইকাস রেবুলেটা এর বীজ হচ্ছে কি খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। এরপর তোমার আসতে পারে হচ্ছে সাইকাস প্যাকটিনেটা উদ্ভিদের কচি সবজি হিসেবে ব্যবহৃত হয়। কোনটি কচি সবজি হিসেবে ব্যবহৃত হয়? সাইকাস প্যাকটিনেটা। এরপর হচ্ছে সাইকাস ক্রিকিনালিস আছে না, এটা হচ্ছে কচি পাতা, পাকস্থলী, পীড়া এবং চর্মরোগের ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। সাইকাসের স্ত্রী রেণুপত্র দেখতে একটা ফনাতোলা সাপের মতো, তাই এটা বাজারে হচ্ছে সর্পমণি নামে বিক্রি করা হয়। ঠিক আছে, এগুলো একটু দেখবা। আচ্ছা, এরপর চলে আসে আবৃতবীজী উদ্ভিদ বা অ্যাঞ্জিওস্পার্ম। আবৃতবীজী উদ্ভিদ এর মধ্যে তোমার যেটার ভিতরে ফল তৈরি হয় সেটা হচ্ছে আবৃতবীজী উদ্ভিদ, এই কথাবার্তা। এরপরে তোমার হচ্ছে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম আবৃতবীজী উদ্ভিদ হচ্ছে কি ভাইয়া? অলফিফা মাইক্রোস্পিয়া। আর বাংলাদেশের সবচেয়ে ক্ষুদ্রতম আবৃতবীজী উদ্ভিদ হলো অলফিফা অরিজা। মেডিকেল ভর্তি পরীক্ষা 18-19 এটা আসছে। ঠিক আছে, তাহলে বাংলাদেশের সবচেয়ে ক্ষুদ্রতম আবৃতবীজী উদ্ভিদ কোনটা? অলফিফা অরিজা। তাহলে যেহেতু এটার পাশে হচ্ছে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম আবৃতবীজী উদ্ভিদ কোনটা সেটা আছে, ওইটা একটু দেখে নিবে। ঠিক আছে, এবং সবচেয়ে ক্ষুদ্রতম আবৃতবীজী উদ্ভিদ এটার একটা দৈর্ঘ্য দেওয়া আছে, এটা হচ্ছে 0.1 মিলিমিটার। ঠিক আছে, আচ্ছা, এরপর খেয়াল করো আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য। আমরা নগ্নবীজী উদ্ভিদের যে বৈশিষ্ট্যগুলো ছিল ঠিক তার বিপরীত বৈশিষ্ট্যগুলো, যেমন দেখো এটাতে গর্ভাশয়, গর্ভমুণ্ড ইত্যাদি থাকে এবং হচ্ছে এটাতে ফল তৈরি হয়। ঠিক আছে, বীজ ডিম্বক হচ্ছে তোমার হচ্ছে কি তৈরি হয়? ফলে তৈরি হয়। ওইটার শুক্রাণু ছিল ফ্লাজেলা যুক্ত, এটা শুক্রাণু হচ্ছে ফ্লাজেলা বিহীন। ঠিক আছে, এটাতে দ্বিনিষেক ঘটে যার ফলে শস্য তৈরি হয় যেটা হচ্ছে থ্রিয়ান। আচ্ছা, এরপরে এটাতে আর্কিগোনিয়া সৃষ্টি হয় না। আর্কিগোনিয়া শুধুমাত্র কোথায় সৃষ্টি হয়? এটা হচ্ছে শুধুমাত্র নগ্নবীজ উদ্ভিদে সৃষ্টি হয়। এরপরে বলছিলাম ওইটাতে ছিল জাইলেমের তোমার হচ্ছে ব্যাসেল কোষ ছিল না, এটাতে হচ্ছে ব্যাসেল কোষ আসে এবং হচ্ছে ফ্লোয়েমের সঙ্গী কোষ আসে। ঠিক আছে, আচ্ছা, এরপর দেখো সুস্পষ্ট জনক্রম বিদ্যমান, এইটুকু জাস্ট জানলেই হবে, আর কিছু লাগবে না। এরপর তোমার এইখানে একটা তোমার ছক দেওয়া আছে, চাইলে হচ্ছে ছকটা দেখতে পারো। আচ্ছা, এরপরে তোমার আবৃতবীজ উদ্ভিদের গোত্র পরিচিতি। আবৃতবীজ উদ্ভিদের গোত্র পরিচিতি নিয়ে কথাবার্তা দেখো, একটা হচ্ছে ম্যাগনোলিয়া, আর একটা হচ্ছে কি ভাই? লিলি শ্রেণী। ঠিক আছে, বা লিলিওস্পোরিয়া, এই দুইটা হচ্ছে গোত্র আছে আবৃতবীজী উদ্ভিদের। তোমার হচ্ছে 360টা গোত্রের অন্তর্ভুক্ত করেছে আবৃতবীজী উদ্ভিদকে, যার মধ্যে দ্বিবীজপত্রী উদ্ভিদের গোত্র হচ্ছে 315টা, একবীজপত্রী উদ্ভিদের গোত্র হচ্ছে 65টা। তাহলে আবৃতবীজী উদ্ভিদ টোটাল গোত্র কয়টা ভাইয়া? 380টা। আর এর মধ্যে দ্বিবীজপত্রী হচ্ছে 315, একবীজপত্রী হচ্ছে কত? 65। ওকে, এরপর খেয়াল করো ভাইয়া স্বরূপ বা স্বভাব বিরোধ। খেয়াল করো এই জিনিসটা তোমরা খুব সহজে মনে রাখবে, আমি তোমাদেরকে আজকে থেকে বলি, তোমরা জাস্ট এটা কনফিউজ হবে না। ঠিক আছে, যে জিনিসটা তুমি টান দিয়ে উঠাইতে পারবা, মানে খেতে থাকবে, যেটাকে জাস্ট তুমি হাত দিয়ে টান দিলে উঠে যাবে। যেমন তুমি ধানকে টান দিলে ধানের ইয়েটা চলে আসবে, গমকে টান দিলে চলে আসবে, ঘাসকে টান দিলে এটা উঠে আসবে। ঠিক আছে না, তাহলে এটাই হচ্ছে বিরোধ। তাহলে উদাহরণ আসবে এগুলো থেকে। ঠিক আছে, নিচের কোনটি বিরোধের উদাহরণ নয়? তাহলে এগুলো হচ্ছে বিরোধ, কারণ এগুলো হাত দিয়ে টান দিলে উঠে আসতেছে। এরপর হচ্ছে উপগুল্ম। উপগুল্ম হচ্ছে কি ভাই? কালকাসুন্দা, দাঁত বর্মন, এটা একটু মনে রাখবা। এরপর হচ্ছে গুল্ম। গুল্ম হচ্ছে কারা? যাদেরকে হচ্ছে হাত দিয়ে ভেঙে ফেলা যায়। যেমন তুমি হচ্ছে রঙন, জবা, গোলাপ, এগুলাকে তুমি কি করতে পারবা? এগুলো যে হাত দিয়ে ভাঙতে পারবা। ঠিক আছে, হাত দিয়ে ভেঙে হাতে নিতে পারবা, এটাকে বলা হয় কি? তোমার সাধারণ ভাষায় কি? গুল্ম। তাহলে এইভাবে একটু মনে রাখবা। আচ্ছা, এরপর হচ্ছে বৃক্ষ, যেটাকে তুমি হচ্ছে দা দিয়ে কাটতে হবে। যেমন আম, জাম, কাঁঠাল গাছ, এগুলো তুমি হাত দিয়ে ভাঙতে পারবে না, এগুলোকে তুমি গোড়া থেকে যদি উঠাইতে হয় অবশ্যই তুমি দা দিয়ে বা হচ্ছে যে কোনো কিছু দিয়ে কাটতে হবে। ঠিক আছে না? আচ্ছা, এরপর হচ্ছে তোমার পরাশ্রয়ী। পরাশ্রয়ী হচ্ছে যারা অন্যকে আশ্রয় করে বসবাস করে, মৃতজীবী এবং হচ্ছে পরজীবী। যে উদ্ভিদ মৃত এবং পচা জৈব পদার্থতে খাদ্য গ্রহণ করে, যেটা খাদ্য গ্রহণ করে সেটা হলো মৃতজীবী, আর যেটা হচ্ছে খাদ্য শোষণ করে বেঁচে থাকে সেটা হচ্ছে কি ভাইয়া? তোমার হচ্ছে পরজীবী। এটা একটু মনে রাখবে। ঠিক আছে, যেটা মৃত পচা জৈব পদার্থ থেকে খাদ্য গ্রহণ করে সেটা হলো মৃতজীবী, আর যেটা সবুজ উদ্ভিদ থেকে খাদ্য শোষণ করে সেটা হলো পরজীবী। আচ্ছা, এরপর দেখো ভাইয়া মূলে চলে আসছে। মূল হচ্ছে প্রধান মূল, আর প্রধান মূল তোমার এখানে যে প্রধান মূল আছে না, এই প্রধান মূল হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের একটা বৈশিষ্ট্য। ঠিক আছে ভাইয়া, প্রধান মূল গঠন করা কোন উদ্ভিদের বৈশিষ্ট্য? এটা হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য। আচ্ছা, এই প্রধান মূল এই ভিতরে একটা কথা আছে, সেটা হচ্ছে রূপান্তরিত প্রধান মূল। ঠিক আছে, রূপান্তরিত প্রধান মূল হচ্ছে বি, মানে হচ্ছে গাজর, মূলা, বিট, এরা হচ্ছে রূপান্তরিত প্রধান মূল। তাহলে ভাইয়া রূপান্তরিত প্রধান মূল কারা? গাজর, মূলা, বিট হচ্ছে রূপান্তরিত প্রধান মূল। এই জায়গাটা একটু দেখবা। অস্থানিক প্রধান মূল। অস্থানিক প্রধান মূলের উদাহরণ হচ্ছে কি ভাইয়া? অপুবোকা, যেটা হচ্ছে অশ্ববট, তারপর হচ্ছে কি ভাইয়া? অশ্ববট, তারপর হচ্ছে কেয়া, অশ্ববট, তারপর হচ্ছে কেয়া, এরা হচ্ছে কি? অস্থানিক প্রধান মূল। মেডিকেল ভর্তি পরীক্ষা, ডেন্টাল ভর্তি পরীক্ষা 22-23 আসছে। অস্থানিক মূলের উদাহরণ নয় কোনটি বা অস্থানিক মূল কোনটা, এইভাবে কিন্তু আসতে পারে। এরপর দেখো ভাই গুচ্ছমূল। গুচ্ছমূল হচ্ছে কি?
গুচ্ছমূল একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য। তাহলে প্রধান মূল হচ্ছে কি ভাইয়া দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য, আর গুচ্ছমূল হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য। এটা একটু মনে রাখবা। আচ্ছা, এরপর হচ্ছে পরাশ্রয়ী মূল হচ্ছে পরাশ্রয়ী অর্কিডের মূল। আচ্ছা, এরপর হচ্ছে তোমার কাণ্ড, ঠিক আছে। কাণ্ড হচ্ছে কি ভাইয়া ফাঁপা কাণ্ড আছে, তারপর হচ্ছে রাইজোম আছে, এবং হচ্ছে তোমার টিউবার আছে, বাল্ব আছে। দেখো রাইজোম হচ্ছে কোনটা, রাইজোম হচ্ছে আদা হলুদ, আদা এবং হলুদ যেটা হচ্ছে তোমার মাটির নিচে সমান্তরালভাবে অবস্থান করে, এটাকে বলা হয় রাইজোম। যেমন হচ্ছে আদা হলুদ। টিউবার মানে ভাইয়া আলু, টিউবার মানে হচ্ছে কি আলু। ওকে, এটা একটু মনে রাখবা, টিউবার মানে কি আলু। যেমন হচ্ছে মিষ্টি আলু কিন্তু ভাইয়া এই আমাদের টিউবারের উদাহরণ নয়, ঠিক আছে। আচ্ছা, এরপর খেয়াল করো ভাইয়া বাল্ব মানে হচ্ছে কি, বাল্ব মানে হচ্ছে তোমার যে পেঁয়াজ রসুন আছে না, এগুলো হচ্ছে বাল্ব। রানার হচ্ছে কি ভাই, থানকুনি হচ্ছে রানার। আচ্ছা, এই উদাহরণগুলো একটু দেখবা। এরপর খেয়াল করো পাতা বা পত্রমূলে চলে আসছে পিটিউলেট। তোমার যদি পাটা যদি হচ্ছে বোটা থাকে তাহলে সেটাকে বলা হয় কি ভাইয়া পিটিউলেট বা বিন্দুযুক্ত পাতা। আর যদি পাতায় বোটা না থাকে সেটাকে বলা হয় সেসাইল, ঠিক আছে। তাহলে এই জিনিসটা একটু মনে রাখবা। তাহলে বিন্দুযুক্ত পাতা যেটা সেটাকে বলা হয় কি পিটিউলেট, আর যদি বিন্দু না থাকে সেটাকে আমরা কি বলবো, সেটাকে বলবো আমরা সেসাইল, ঠিক আছে। আচ্ছা, এরপর চলে আসো তোমরা, দেখো এখানে সরল পাতা, ঠিক আছে, বা সিম্পল লিফ। সরল পাতা হচ্ছে কারা, তুমি যা সাধারণত দেখো বা খাও। আমজাম, আমজাম কাঁঠাল, আমজাম কাঁঠাল, আমজাম জবা কাঁঠাল, আমজাম জবা কাঁঠাল, এরা হচ্ছে সরল পাতা, ঠিক আছে। আমজাম জবা কাঁঠাল এরা হচ্ছে সরল পাতা। একটু মনে রাখবা কিন্তু এই জিনিসগুলো মনে রাখার, কীভাবে মনে রাখবে এটা একটু দেখাই তোমাদেরকে। আমজাম কাঁঠাল, আমজাম, তারপর হচ্ছে জবা কাঁঠাল, এটা হচ্ছে কি সিম্পল লিফ বা সরল পাতা। এরপর হচ্ছে কম্পাউন্ড লিফ বা যৌগিক পাতা। খেয়াল করো ভাইয়া, গোলাপ, নিম, লজ্জাবতী, সজিনা, এরপর হচ্ছে কি তোমার কামিনী। এই যে আমজাম জবা কাঁঠাল এই জিনিসগুলো তুমি যত সহজলভ্য, তাহলে এই জন্য এটা সিম্পল। কিন্তু তোমার হচ্ছে এই যে গোলাপ, নিম, হ্যাঁ, লজ্জাবতী, সজিনা, এই জিনিসগুলো কিন্তু এত সহজলভ্য না, এগুলো কালেক্ট সব জায়গায় পাওয়া যায় না সাধারণত, ঠিক আছে। এগুলো একটু কঠিন, তাই এটা হচ্ছে কম্পাউন্ড লিফ বা যৌগিক পত্র, এইভাবে মনে রাখবা। মেডিকেল ভর্তি পরীক্ষা 19-20 এখান থেকে প্রশ্ন আসছে। এরপর এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অচুর পক্ষল যৌগিক পত্র। অচুর মানে কি ভ্যা, চোরাই কি ভ্যা, চূড়ায় কিছু নাই। তাহলে চূড়ায় কিছু যদি না থাকে, ধরো আমার এই একটা পাতা, ঠিক আছে, এখন এটা চূড়ায় ভাইয়া এই যে কিছু নাই, তাহলে এখানে একটা কিছু ছিল কিন্তু এখানে কিছু নাই, তাহলে অবশ্যই এটা কি জোড়া অবস্থা থাকবে। আর সচুর পক্ষল দেখো ভাইয়া, এটাতে চূড়া একটা পাতা আছে, তাই এটা কি হবে, অবশ্যই বেজর হবে। এভাবে উঠলে এটা চূড়ায় যদি কিছু থাকে এটা অবশ্যই কী হবে, বেজর হবে। তাহলে এটাকে বলবো আমরা সচুর পক্ষল। আর কিছু না থাকলে বলবো অচুর পক্ষল। অচুর পক্ষল মানে কি পাতা হচ্ছে জোড়ায় জোড়ায় অবস্থান করবে, ঠিক আছে। যেমন বাদরলাঠি উদ্ভিদের পাতা, এটা হচ্ছে কি তোমার হচ্ছে অচুর পক্ষল যৌগিক পত্র। সচুর পক্ষল যৌগিক পত্র হচ্ছে কারা, যাদের হচ্ছে বীজুর পত্র থাকে, সেটা হচ্ছে সচুর পক্ষল। যেমন হচ্ছে এইটা উদাহরণ হচ্ছে গোলাপের পাতা, ঠিক আছে। গোলাপের পাতা হচ্ছে কি ভাইয়া সচুর পক্ষল যৌগিক পত্র। এরপর হচ্ছে তোমার দ্বিপক্ষল যৌগিক পত্র। কৃষ্ণচূড়া উদ্ভিদের বৃক্ষের পাতা হচ্ছে দ্বিপক্ষল যৌগিক পত্র উদাহরণ। ত্রিপক্ষল যৌগিক পত্র, সজিনার পাতা হচ্ছে ত্রিপক্ষল যৌগিক পত্রের উদাহরণ। এই উদাহরণগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট, এগুলো দেখবা। আচ্ছা, এরপর চলে আসে তোমরা পত্র ফলকের আকৃতি। এটা দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে শিরাবিন্যাস, আর একটা হচ্ছে কি ভাইয়া পত্র ফলকের বিন্যাসন হচ্ছে দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে শিরাবিন্যাস আর একটা হচ্ছে আচ্ছা সরি শিরাবিন্যাস, ঠিক আছে। এই শিরাবিন্যাসটা কয় ধরনের হয়ে থাকে, আবার শিরাবিন্যাসটা হচ্ছে দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে রেটিকুলেট শিরাবিন্যাস আর একটা হচ্ছে প্যারালাল শিরাবিন্যাস। আচ্ছা, রেটিকুলেট শিরাবিন্যাস মানে কোনটা ভাই, যেটা হচ্ছে জালিকাকার, ঠিক আছে, জালিকার শিরাবিন্যাসের মতো যেটা, সেটা হচ্ছে রেটিকুলেট। আর যেটা হচ্ছে সমান্তরাল থাকে সেটাকে আমরা কি বলবো ভাই, সমান্তরাল শিরাবিন্যাস বা প্যারালাল শিরাবিন্যাস। আচ্ছা, এখন এইখানে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে তোমার যেটা জালিকাকার শিরাবিন্যাস সেটা হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য, আর যেটা প্যারালাল বা সমান্তরাল শিরাবিন্যাস এটা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য। এই জায়গাটাই হচ্ছে বেশি বেশি গুরুত্বপূর্ণ, এটা একটু দেখবা। আচ্ছা, এরপর চলে আসো, আচ্ছা পুষ্পবিন্যাস বা পুষ্পমঞ্জরি। আচ্ছা, পুষ্পমঞ্জরি পর্যন্ত দুই ধরনের, একটা হচ্ছে রেসিমস আর একটা হচ্ছে সাইমস, ঠিক আছে। রেসিমস মানে হচ্ছে তোমার অনিয়ত পুষ্পবিন্যাস। আচ্ছা, এই রেসিমস হচ্ছে তোমার পুষ্পমঞ্জরি বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন হচ্ছে রেসিম তোমরা দেখবা কোথায় ভাই, রেসিম দেখবা হচ্ছে সরিষাতে। এরপর হচ্ছে স্পাইক দেখা যায় রজনীগন্ধাতে, স্পাইকলেট দেখা যায়, স্পেকলেট কোথায় দেখা যায় ভাই, স্পেকলেট দেখা যায় ধান, গম এবং হচ্ছে যে কোনো ঘাস হচ্ছে স্পেকলেট দেখা যায়। এরপর হচ্ছে ক্যাপিচুলাম, এগুলো কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ, এগুলো থেকে প্রশ্ন আসেই, এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে, ঠিক আছে। এরপর দেখো ভাই ক্যাপিচুলাম বা শিরমঞ্জরি এর উদাহরণ হচ্ছে তোমার গাঁদা, সূর্যমুখী ইত্যাদি, হ্যাঁ, পুষ্পমঞ্জরি। এরপর হচ্ছে ভাই সাইমস হচ্ছে নিয়ত পুষ্পমঞ্জরি। এর মধ্যে তোমরা যদি একটু খেয়াল করো সেটা হচ্ছে ভাই জবা, ঠিক আছে।
তো তোমার হচ্ছে মনে করো ওইখানে তোমার কয়েকটা উদাহরণ দিয়ে দিবে, যেমন হচ্ছে যদি বলা হয় যে রেসিমের উদাহরণ কোনটা অথবা হচ্ছে স্পাইকলেটের উদাহরণ কোনটা দিয়ে সেইখানে হচ্ছে তোমার সাথে একটা জবা দিয়ে দিবে। তো জবা তো হচ্ছে রেসিমস না, এটা হচ্ছে সাইমস, তাই না? আচ্ছা, এরপর তোমার হচ্ছে ফুল সম্বন্ধে প্রয়োজনীয় শব্দাবলী এখানে দেওয়া আছে, কী কী শব্দ হচ্ছে আমরা জানা উচিত। খেয়াল করো ভাইয়া, যেমন এইখানে পুষ্পস্থাবক, সাধারণত 4টি স্তবক নিয়ে একটি পুষ্প গঠিত হয়, দরকার নাই তেমন একটা ক্যালিক্স। খেয়াল করো, ক্যালিক্স ইম্পর্টেন্ট, ক্যালিক্স বা হচ্ছে বৃতি, ঠিক আছে? ক্যালিক্সের প্রতিটি সদস্যকে বলা হয় সেপাল। তাহলে সেপাল কাকে বলা হয়? তোমার বৃতি আছে না, বৃতির প্রত্যেকটা সদস্যকে বলা হয় কি ভাইয়া? সেপাল, বা ক্যালিক্সের প্রতিটি সদস্যকে কি বলা হয়? সেপাল বলা হয়। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট। এরপর খেয়াল করো ভাইয়া, করলা, করলা মানে হচ্ছে দলমণ্ডল, ঠিক আছে? আচ্ছা, এই দলমণ্ডলের প্রতিটি সদস্যকে বলা হয় কি ভাইয়া? পেটাল। তাইলে এই জিনিসটা একটু মনে রাখবা যে ক্যালিক্সের প্রতিটি সদস্যকে বলা হয় সেপাল, আর দলমণ্ডলের প্রতিটি সদস্যকে বলা হয় কি ভাইয়া? পেটাল। আচ্ছা, এরপর হচ্ছে তোমার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমার হচ্ছে অ্যাস্টিভেশন বা হচ্ছে পুষ্পবিন্যাস। পুষ্পবিন্যাস কয়েক ধরনের হয়ে থাকে, যেমন হচ্ছে ওপেন পুষ্পবিন্যাস যদি একটু দেখো, সেটা হচ্ছে তোমার গন্ধরাজের বৃত্তির অ্যাস্টিভেশন বা বৃত্তির পুষ্পবিন্যাস হচ্ছে ওপেন। আচ্ছা, এরপর হচ্ছে ভলভেট। ভলভেট হচ্ছে কার ভাইয়া? ভলভেট হচ্ছে প্রান্ত স্পর্শ করে থাকে, ঠিক আছে? আর এটা হচ্ছে মুক্ত। ওপেন মানে হচ্ছে মুক্ত, যেমন একটার সাথে আরেকটা কি, এই যেমন এটা হচ্ছে মুক্ত, ঠিক আছে? আর ভলভেট হচ্ছে যে প্রান্তটাকে স্পর্শ করে থাকবে, ঠিক আছে? প্রান্ত, একটা প্রান্ত আরেকটাকে স্পর্শ করে। তাহলে এটা হচ্ছে কি ভাইয়া? এটা হবে কার? এটা হচ্ছে তোমার আকন্দ, বাবলা ইত্যাদি ফুলের এস্টিভেশন। এরপর হচ্ছে টুইস্টেড বা পাকানো, পাকানো এটা হচ্ছে জবা ফুলের দলমণ্ডলের এস্টিভেশন, ঠিক আছে? আচ্ছা, এরপর তোমরা চলে আসো যে এমব্রিকেট। এমব্রিকেট মানে হচ্ছে মনে রাখতে পারো ইমু কালো। ইমু মানে কি ভাইয়া? এমব্রিকেট মানে হচ্ছে ইমু, তাহলে কালো মানে হচ্ছে কি? কালকা সন্ধ্যা, ঠিক আছে? তাহলে কালকা সন্ধ্যা বা কৃষ্ণচূড়া। কালকা সন্ধ্যা এবং কৃষ্ণচূড়া কিসের উদাহরণ? এমব্রিকেট এস্টিভেশনের উদাহরণ। এরপর হচ্ছে কুইন কানশিয়াল। ধরো কুইন হচ্ছে সরিষা পেয়ারা খায়, তাহলে যদি একটু খেয়াল করো কুইন, তাহলে কুইন ক্যানশিয়াল, কুইন মানে কুইন, আর পেয়ারা মানে হচ্ছে পেয়ারা, সরিষা মানে সরিষা। আচ্ছা, এরপর হচ্ছে ভ্যাক্সিলারি। ভ্যাক্সিলারি কি আছে ভাইয়া? ভ্যাক্সিলারিতে আছে তোমার হচ্ছে মটরশুঁটি এবং হচ্ছে সিম, ঠিক আছে? আচ্ছা, এরপর চলে আসে তোমার এখানে আর যা লাগবে। আচ্ছা, এই জায়গাটা ইম্পর্টেন্ট। সাধারণত 6টি পুষ্পের মাঝে 4টি লম্বা এবং 2টি খাটো হলে তাকে বলা হয় টেট্রাডোমিনাস, আর যদি 2টা লম্বা 2টা খাটো হয় সেটাকে বলা হয় ডাইডোমিনাস। আচ্ছা, এরপরে এখান থেকে হচ্ছে লাগবে আমাদের সর্বমুখ পরাগধ্বনিটা লাগবে। সর্বমুখ পরাগধ্বনির উদাহরণ হচ্ছে ধান, আর বৃক্ষাকার পরাগধ্বনির উদাহরণ হচ্ছে কি ভাইয়া? জবা। এই দুইটা ইম্পর্টেন্ট। আর দললগ্ন পুংকেশর, ধুতরা, আর হচ্ছে কি তোমার হচ্ছে বেগুন, এরা হচ্ছে দললগ্ন পরাগধ্বনি। আচ্ছা, এরপরে এইখানে আচ্ছা, অধিগর্ভ গর্ভাশয় এবং হচ্ছে অধগর্ভ গর্ভাশয়, এটা একটু ইম্পর্টেন্ট, দেখবা তোমরা জাস্ট যে কোনো একটা মনে রাখবা। আচ্ছা, গর্ভাশয় যদি হচ্ছে অন্য সব স্তবকের উপরে থাকে, মানে গর্ভাশয়টা যদি হচ্ছে উপরে থাকে, তাহলে সেটাকে আমরা অধিগর্ভ গর্ভাশয় বলবো। অধি মানে কি ভাই? উপরে, আর অধ মানে হচ্ছে নিচে, তাহলে কে নিচে? গর্ভাশয় নিচে, এটা একটু দেখবা। আচ্ছা, এরপরে এখানে যেটা লাগবে সেটা হচ্ছে উভলিঙ্গ ফুল কারা কারা ভাইয়া? জবা হচ্ছে উভলিঙ্গ ফুল, এক লিঙ্গ ফুল হচ্ছে লাউ অথবা কুমড়া, ঠিক আছে? যেমন এক লিঙ্গ লাউ অথবা কুমড়া। তাইলে খেয়াল করো ভাইয়া, পুরুষ যেটা বা পুং পুষ্প যেটা সেটা হচ্ছে লাউ, আর স্ত্রী পুষ্প যেটা সেটা হচ্ছে কি ভাইয়া? তাও লাউ। এরা হচ্ছে কি স্ত্রী পুষ্প, লাউ কুমড়া দুইটাই, ঠিক আছে? এবং এরা হচ্ছে কি এক লিঙ্গ। আচ্ছা, এরপর দেখো ভাই ক্লিবলিঙ্গ। ক্লিবলিঙ্গ এটা দরকার নেই। সম্পূর্ণ পুষ্প, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সম্পূর্ণ পুষ্পের উদাহরণ হচ্ছে কোনটা? জবা। যে ফুলের সবগুলো স্তবক থাকে তাকে সম্পূর্ণ পুষ্প বলা হয়, এটা হচ্ছে জবা। আর অসম্পূর্ণ পুষ্পের উদাহরণ হচ্ছে কুমড়া, ঠিক আছে? তাহলে উভলিঙ্গ জবা, সম্পূর্ণ পুষ্প জবা, আর এক লিঙ্গ হচ্ছে কি ভাইয়া? লাউ, এবং হচ্ছে স্ত্রী পুষ্প পুং পুষ্প দুইটাই হচ্ছে লাউ, অসম্পূর্ণ পুষ্প হচ্ছে কুমড়া, সমাঙ্গ পুষ্প মানে সব দিকে সমান সেটা হচ্ছে কি ভাইয়া? জবা। এরপর হচ্ছে অসমাঙ্গ পুষ্প উদাহরণ হচ্ছে মটরশুঁটি, বহু প্রতিসম এ পুষ্প হচ্ছে সরিষা, জবা। এক প্রতিসম হচ্ছে সিম অপরাজিতা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এক প্রতিসম পুষ্পের উদাহরণ কি? সিম অপরিচিতা, ঠিক আছে? অপ্রতিসম পুষ্পের উদাহরণ কি? কলাবতী, খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে তোমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে তোমার অধিগর্ভ গর্ভাশয়ের উদাহরণ, যেমন হচ্ছে কি সরিষা, জবা, ধান, ফুল। সরিষা, জবা, ধান, ফুল হচ্ছে অধিগর্ভ গর্ভাশয়ের উদাহরণ। আর অধগর্ভ এইগুলো বাদে যারা আছে তারা হচ্ছে অধগর্ভ গর্ভাশয়ের উদাহরণ, যেমন তোমার সিম, গোলাপ ফুল। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে আমাদের অমরা বিন্যাসে চলে আসছি। একটা জিনিস মনে রাখবা, প্রথমে মনে রাখবা হচ্ছে একটি মশা অক্ষণি ধরো জবা। একটি মশা কি বলছি ভাই? একটি মশা অক্ষণি ধরো জবা, খেয়াল করো, অক্ষণি ধরো জবা। তাহলে তোমরা মনে রাখবা একটি মশা মানে হচ্ছে কি এক প্রান্তীয়। একটি মশা দ্বারা মনে রাখবা কি ভাই? এক প্রান্তীয়। মশা মানে কি ভাই? এক প্রান্তীয় উদাহরণ হচ্ছে কি? মটরশুঁটি, তারপর হচ্ছে সিম। আচ্ছা, এরপরে খেয়াল করবা
অক্ষণী, অক্ষণী মানে হচ্ছে অক্ষীয়, অক্ষীয়ের উদাহরণ হচ্ছে কি জবা, ঠিক আছে, এইভাবে মনে রাখবা। আরেকটা সূত্র মনে রাখবা, সেটা হচ্ছে ফ্রি তনুর গায়ে সাপ পাড়া দিয়ে করলো রাস। কি বলছি ভাই? ফ্রি তনুর গায়ে সাপ, ফ্রি তনুর গায়ে, তনুর গায়ে সাপ, গায়ে সাপ, ওকে, ফ্রি তনুর গায়ে সাপ পাড়া দিয়ে করলো লাশ। তাহলে দেখো ভাই, ফ্রি তনুর মানে হচ্ছে কি ফ্রি সেন্টার বা মুক্ত মধ্য। আচ্ছা, তো এটার উদাহরণ হবে কি তনুর, তনুর মানে কি ভাই তুত, তারপর হচ্ছে নুনি আসা। এরপরে গায়ে, গায়ে মানে হচ্ছে কি ভাই বলো তো? গায়ে মানে হচ্ছে গাত্রীয়, ঠিক আছে। এর উদাহরণ হচ্ছে কি ভাই সাপ, সাপ হচ্ছে কি শাপলা, তারপর হচ্ছে পদ্ম। পাড়া দিয়ে করলো লাশ, পাড়া মানে হচ্ছে ভাই প্যারাইটাল, এর লাশ মানে কি ভাই লাউ, তারপর হচ্ছে শশা। এইটুকু, এই তো শেষ, আমাদের উদাহরণ শেষ। তাহলে একটা হচ্ছে কি ফ্রি তনুর গায়ে সাপ পাড়া দিয়ে করলো লাশ, আরেকটা হচ্ছে তোমার একটি মশা অক্ষণি ধরো জবা। ক্লিয়ার? আচ্ছা, এরপরে জাস্ট আমাদের মুখস্থ রাখতে হবে, মুখস্থ করতে হবে এগুলা, যেমন বেসাল বা মূলীয়। মূলীয় হচ্ছে কারা ভাইয়া? মূলীয় হচ্ছে বা মূল, মূল ব্যক্তিকে বলো তো? মূল ব্যক্তি হচ্ছে তোমার ত্রিধরা সূর্যমুখী ধান। এইভাবে মনে রাখতে পারবা যে আমাদের মূলীয় ব্যক্তি হচ্ছে ত্রিধরা সূর্যমুখী ধান। আর এই জায়গায় মনে রাখবা তোমার, এভাবে মনে না রেখে তুমি মনে রাখতে পারো শীর্ষধ্বনি তোমার হচ্ছে লাল মিয়া। হ্যাঁ, এভাবে তোমরা মনে রাখতে পারো চাইলে। আচ্ছা, তাহলে শীর্ষক, শীর্ষক হচ্ছে কি বা শীর্ষধ্বনি লাল মিয়া, যেমন হচ্ছে ধনিয়া মানে হচ্ছে কি ধনি পাতা, আর লাল মিয়া মানে হচ্ছে লাল পাতা, ঠিক আছে, এইভাবে মনে রাখতে পারো। তাহলে শীর্ষধ্বনি লাল মিয়া হচ্ছে কি এপিকাল, এপিকাল হচ্ছে কি শীর্ষধ্বনি লাল মিয়া বা শীর্ষক, তাহলে শীর্ষধ্বনি লাল মিয়া, এভাবে মনে রাখতে পারো। আচ্ছা, এরপর হচ্ছে ভাই প্রকৃত ফল কারা ভাইয়া? আম, জাম, সরি, আম, জাম, লিচু, এর হচ্ছে প্রকৃত ফল। অপ্রকৃত ফল হচ্ছে আপেল, চালতা। আর হচ্ছে তোমার সরল ফল, সরল ফল হচ্ছে আম। গুচ্ছিত ফল হচ্ছে তোমার আতা। যৌগিক ফল হচ্ছে কাঁঠাল। লেগিউম হচ্ছে সিম। এরপর হচ্ছে তোমার ক্যাপসুল, ক্যাপসুল এগুলো আসবে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে ক্যারি অফিস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ধান, গম, যারা হচ্ছে তোমার হচ্ছে পোয়াশিয়া গোত্র অন্তর্ভুক্ত, তাদেরকে কি বলা হয় ভাইয়া? ক্যারি অফিস। এই ক্যারি অফিস কি ধান, গম। এরপর হচ্ছে সিলিকুয়া, উদাহরণ হচ্ছে সরিষা, ঠিক আছে। এরপর হচ্ছে তোমার বেরি, বেরি ফলের উদাহরণ কোনটা ভাইয়া? কলা, টমেটো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বেরি ফলের উদাহরণ কোনটা? কলা, টমেটো। দেখো, বেরি মানে কলা, টমেটো, আস্তে আস্তে শব্দগুলো খুবই ছোট ছোট, তাই না? আচ্ছা, এরপরে তোমার এখানে লাগবে আর কিছু লাগবে না। আচ্ছা, এরপর হচ্ছে পুষ্পের সংকেতে চলে যাবে। এগুলোতে কিছু তেমন একটা আসবে না, জাস্ট তোমরা দুইটা পুষ্পের সংকেত মনে রাখবা। সেইটা মনে রাখারও একটা ট্রিক্স আমি তোমাদেরকে বলে দিব। যেমন এইখানে, আচ্ছা দেখো, জবা পুষ্পের সংকেত, ঠিক আছে। জবার পুষ্পের সংকেতটা হচ্ছে কি বলতো ভাইয়া? জবার পুষ্পের সংকেতটা হচ্ছে এইভাবে দেওয়া আছে। এখন কথা হচ্ছে তোমার এইখানে তুমি এটা চিনবা কিভাবে? তোমার এটা তো মেডিকেল ভর্তি পরীক্ষায় হয়তো মনে নাও থাকতে পারে, তাই না? এটা হচ্ছে মালবাসিয়া গোত্রের, এই কারণে হচ্ছে এইটার তোমার যেই ইয়েগুলো থাকবে সেগুলো হচ্ছে 5 গুণক, 5-এর গুণক আকারে থাকবে, যাই থাকবে সংখ্যাগুলো, ঠিক আছে। 5-এর গুণক, দেখো ভাইয়া এইখানেও 5 আছে, উপবৃত্তির এনে, বৃত্তির এনে 5 আছে, দলমন্ডল এনেও 5 আছে, গয়ের গাইনেসিমের এনে 5 আছে, তাহলে 5-এর গুণিতক আকারে থাকবে, ঠিক আছে, যেটা হচ্ছে মালবাসিয়া। এইভাবে চিনবে তোমরা জবার সংকেত। আচ্ছা, এরপর হচ্ছে তোমার হচ্ছে ধানের সংকেত। ধানের সংকেত হচ্ছে তোমার 3-এর গুণিতক আকারে থাকবে, ঠিক আছে। আচ্ছা, শেষ। এই ধান আর জবার সংখ্যাটা একটু মনে রাখবা। এরপর হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের গোত্র পরিচয় দিই। একবীজপত্রী উদ্ভিদের অনেক উদাহরণ দেওয়া আছে, ঠিক আছে। তোমরা জাস্ট এখান থেকে যে জিনিসটা মনে রাখবা সেটা কি, এই যে বলছিলাম যে 3-এর গুণিতক থাকবে, যেমন হচ্ছে ধান, এটার উদাহরণ। এরপর হচ্ছে সমান্তরাল, গুচ্ছিত, শীর্ষক, পার্শ্বমুকুল, এগুলো দরকার নেই, জাস্ট পোয়াশিয়া গোত্রের অবস্থান এটা মনে রাখলে তোমাদের হয়ে যাবে। পোয়াশিয়া গোত্রের অবস্থান হচ্ছে 34তম, বুঝছো? তোমার যে একবীজপত্রী উদ্ভিদের যে তোমার যত কতগুলো যে গোত্র আছে, যে কতগুলো গোত্রে বিভক্ত করা হয়েছে, তার মধ্যে একবীজ পোয়াশিয়া গোত্র হচ্ছে অবস্থান হচ্ছে কত? 34তম অবস্থান আছে, ঠিক আছে। আচ্ছা, এর পোয়াশিয়া গোত্রের একটা পূর্ব নাম আছে, যেটা হচ্ছে জার্মানিয়া, ঠিক আছে। আচ্ছা, এরপর তোমরা চলে আসো যে আমরা পোয়াশিয়া গোত্রের বৈশিষ্ট্যটা পড়বো, শনাক্তকারী বৈশিষ্ট্যটা খেয়াল করে ভাই। এই পোয়াশিয়া গোত্রে তোমার এর মধ্যপর্ব ফাঁকা থাকবে। এরপর হচ্ছে পাতা লিগিউল বিশিষ্ট থাকবে। আচ্ছা, এরপর হচ্ছে স্পাইকলেট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্পাইকলেট পুষ্পমঞ্জরি থাকবে। সর্বমুখ পরাগধানী থাকবে, যেমন হচ্ছে ধান, এটা জাস্ট আমরা পড়তেছি মনে করো ধানের উদাহরণ। গর্ভমণ্ডপ পালকের ন্যায় এক প্রকোষ্ঠ বিশিষ্ট গর্ভাশয়। অমরাবিন্যাস মূলীয়, যেমন ধান। ক্যারি ফল হচ্ছে ক্যারি অফিস, মানে জাস্ট যা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদে আছে সবই কিন্তু এই আমাদের পোয়াশিয়া গোত্রের অন্তর্ভুক্ত। তোমরা জাস্ট এইটা পড়লে আর হচ্ছে মালবাসিয়া গোত্রটার পড়া লাগবে না, ঠিক আছে। আচ্ছা, এরপরে তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে, আচ্ছা দেখো, এই যে এখানে তোমার হচ্ছে এগুলোর উদাহরণ দেওয়া আছে, এগুলো লাগবে না। আচ্ছা, পোয়াশিয়া গোত্রের কয়েকটা গুরুত্বপূর্ণ উদ্ভিদ সম্পর্কে দেওয়া আছে। ব্যাম্বোজা, ব্যাম্বোস মানে এটা হচ্ছে বাঁশ ভাইয়া, ঠিক আছে। বাংলাদেশে 28 প্রজাতির বাঁশ জন্মে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, বাঁশকে কি বলা হয় ভাইয়া? ঘাস বলা হয়। কারণটা হচ্ছে কি, এটার উদাহরণগুলো হচ্ছে
একবীজপত্রী উদ্ভিদের উদাহরণের সাথে মিলে যাচ্ছে, ঠিক আছে, পোয়াসিয়ার। আচ্ছা, এরপর হচ্ছে তোমার কী ভাই, আখ বা ইক্ষু, এগুলোর বৈজ্ঞানিক নাম মনে রাখবা। আচ্ছা, এরপর হচ্ছে তোমার মলাসেস থেকে ফার্মেন্টেশন প্রক্রিয়া অ্যালকোহল ভিনেগার তৈরি করা হয়, ঠিক আছে। আচ্ছা, এরপর লাগবে হচ্ছে তোমার গম, তারপর হচ্ছে ভুট্টা এবং হচ্ছে তোমার জব বা বার্লি, এই জাস্ট হেডলাইনগুলো পড়বা, ঠিক আছে। নলখাগড়া, এরপর হচ্ছে ঝাড়ু ঘাস, এগুলো সবগুলো হচ্ছে কি আমাদের একবীজপত্রী বা পোয়াসী উদ্ভিদের উদাহরণ, ঠিক আছে। আচ্ছা, তো এইভাবে মনে রাখতে পারো বা এখান থেকে মনে রাখতে পারো। আচ্ছা, পোয়াসিয়া গোত্রের অর্থনৈতিক গুরুত্ব, পৃথিবীর 60 ভাগের লোকের প্রধান খাদ্য হচ্ছে ভাইয়া ভাত, ঠিক আছে। পৃথিবীর 60 ভাগের লোকের প্রধান খাদ্য হচ্ছে কি ভাত। আর এই ভাত কোথা থেকে আসে? এই ভাতটা হচ্ছে আমাদের পোয়াসিয়া গোত্রের উদ্ভিদ ধান থেকে আসে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আর কি লাগবে? দ্বিবীজপত্রী উদ্ভিদ দেওয়া আছে এবার। আচ্ছা, খেয়াল করো, দ্বিবীজপত্রী উদ্ভিদ হচ্ছে মালবাসিয়া গোত্র, ঠিক আছে। জাস্ট এই যে মালবাসিয়া গোত্রের উদাহরণগুলো পড়লেই কিন্তু হয়ে যাবে, বা মালবাসিয়া গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্যটা। মেডিকেল ভর্তি পরীক্ষা 12-13 এখান থেকে প্রশ্ন আসে। তো তোমরা একবীজপত্রী উদ্ভিদটা যেহেতু পড়ছো, এটা হচ্ছে তার বিপরীতযুক্ত, ঠিক আছে। আচ্ছা, যেমন হচ্ছে ধরো এটার পাতা হচ্ছে টুইস্টেড বা পাকানো, হ্যাঁ, ওইটা ছিল পরাগধানী, ছিল সর্বমুখ, এটা ছিল বৃক্ষাকার, হ্যাঁ, এই যে এইভাবে অমরাবিন্যাস, ওইটা ছিল মূলীয়, এটা হচ্ছে অক্ষীয়, এইভাবে আর কি। জাস্ট এগুলো একটু দেখবা, আর এগুলো লাগবে না। এইটা একটু মনে রাখতে পারো, তোমার হচ্ছে সিডা এবং হচ্ছে অ্যাবটোলিয়ন, এটাতে হচ্ছে গণের উপবৃত্তি থাকবে না। তো এটা তত বেশি ইম্পর্টেন্ট না, দরকার নাই। মালবাসিয়া গোত্রের প্রধান উদ্ভিদ সমূহ, এই জায়গায় একটু ইম্পর্টেন্ট দেখো ভাইয়া, জবা, ঠিক আছে। জবার কিছু খুবই গুরুত্বপূর্ণ ইয়ে আছে, যেমন হচ্ছে তোমার জবা ফুলের রস যদি মাথায় দাও, তাহলে হচ্ছে তোমার মাথা ঠান্ডা থাকবে, চুল এবং কালো এবং লম্বা হবে, আর হচ্ছে তোমার চুল পড়া বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। নতুন নতুন চুল গজাবে, এগুলো হচ্ছে জবা ফুলের তোমার উপকারিতা। এরপর হচ্ছে জবা কুসুম তেল, এটা থেকে তৈরি করা হয়। জবার কলি সকালবেলা কিছুদিন খেলে শরীরের দুর্বলতা কেটে যায়। আচ্ছা, এরপর হচ্ছে জবা ফুলের রক্ত আমশায় এবং হচ্ছে তোমার অশ্বরোগের জন্য একটা ভালো ঔষধ, এগুলো একটু লাগবে। আচ্ছা, এরপর হচ্ছে ঢ্যাঁড়স, এটাও গুরুত্বপূর্ণ ভাই। ঢ্যাঁড়স দিয়ে কী করা হয় দেখো, ঢ্যাঁড়স হচ্ছে বহুমূত্র রোগের একটি উপকার হয়ে থাকে ঢ্যাঁড়স দ্বারা, ঠিক আছে। ঢ্যাঁড়সের এটাই হচ্ছে খুব ভালো ইম্পর্টেন্ট উদাহরণ যে কোনটি হচ্ছে বহুমূত্র রোগের উপকার করে, সেটা হবে ঢ্যাঁড়স, ওকে। আচ্ছা, এরপর হচ্ছে কার্পাস তুলা, এটাও কিন্তু মালবাসিয়া গোত্রের একটা উদাহরণ। এটা দিয়ে হচ্ছে তোমার জীবাণুমুক্ত করে শল্য চিকিৎসা এটাকে ব্যবহার করা হয়। আচ্ছা, এরপর হচ্ছে তোমার ক্যানাফ, হ্যাঁ, এগুলো দিয়ে হচ্ছে দড়ি, ব্যাগ, চট ইত্যাদি প্রস্তুত করা যায়। এরপর হচ্ছে মেস্তা, এটার অর্থনৈতিক গুরুত্ব হচ্ছে এটা দিয়ে তাও চট, দড়ি তৈরি করা যায়। আচ্ছা, এই তো মোটামুটি হচ্ছে আমাদের এই অধ্যায়ে এগুলো ছিল পড়াশোনা শেষ। আচ্ছা, তোমাদের হচ্ছে এটা, এখানে কি দেওয়া আছে? আচ্ছা, এটা এই কোশ্চেন ব্যাংকটা দেওয়া আছে, দেখো একটু কোশ্চেন ব্যাংকটা আমরা দেখবো, জাস্ট দেখে যাব। খেয়াল করবে, বাংলাদেশে প্রাকৃতিকভাবে জন্মানো নগ্নবীজী উদ্ভিদের প্রজাতির সংখ্যা কয়টা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বলছিলাম পড়ানোর সময় 5টা। এরপর হচ্ছে নগ্নবীজী উদ্ভিদের কতটি গণ রয়েছে? নগ্নবীজী উদ্ভিদের 83টি গণ এবং 721টি প্রজাতি রয়েছে, দেখাইছিলাম। খেয়াল করো। আচ্ছা, এরপর দেখো ওই পাশে চলে যাই, এখানে বলা আছে কি, এখানে বলা আছে নিম্নের কোন বৃক্ষটি হচ্ছে জিমনোস্পার্ম। আচ্ছা, জিমনোস্পার্ম মানে কি ভাই? অবশ্যই নগ্নবীজী। খেয়াল করবে সেকুয়া গাইগানটা, এটা হচ্ছে কি নগ্নবীজী উদ্ভিদের উদাহরণ। আচ্ছা, এরপর দেখো নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য 9 কোনটা? নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য, নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য হচ্ছে দিনহিসেক ঘটে না, এটাতে কখনো দিনহিসেক ঘটে না, জাস্ট শুধুমাত্র ইপিডের উদ্ভিদ ছাড়া, ইপিডটাতে হচ্ছে দিনহিসেক ঘটে। আচ্ছা, এরপর তোমার সাইকাসে চলে আসবে। সাইকাসে বলা আছে কি, সাইকাস এর কোন প্রজাতির পাতা চর্মরোগে ঔষধে ব্যবহার করা হয়? এটা তোমরা সাইকাস ক্র্যাকিনালিস হচ্ছে চর্মরোগের ঔষধে ব্যবহার করা হয়। সাইকাস প্যাকটিনাটা এক জায়গায় ব্যবহার করা, সাইকাস রেবোনাটা শস্য হিসেবে ব্যবহার করা হয়, এগুলো তোমরা দেখছো না। আচ্ছা, সাইকাসের উদ্ভিদের শস্য নিচে কোন ধরনের হয়? অবশ্যই হ্যাপ্লয়েড হয়, পড়াইছি। আচ্ছা, এরপরে নিচের কোনটি সাইকাস উদ্ভিদের বৈশিষ্ট্য? সাইকাসের যে বৈশিষ্ট্যগুলো ছিল সেইখান থেকে বলছিলাম পড়তে, ঠিক আছে না। তার দেখো এখানে কাণ্ড শাখা পোশাখা বিশিষ্ট না, গ্যামিটোফাইট বিদ্যমান, রেণুপোষ না ভাই, অসম রেণুপোষ,
এরপর হচ্ছে পাতা পক্ষল যৌগিক, এটাই হচ্ছে এটার বৈশিষ্ট্য। সাইকাসের শুক্রাণু কীরূপ হয়ে থাকে? সাইকাসের শুক্রাণু অবশ্যই বহু ফ্ল্যাজেলাযুক্ত হয়ে থাকে। সব দাগাই দিছি, জাস্ট তোমরা এগুলো পড়লে কিন্তু পারবা। এরপর খেয়াল করে মূলের ধরন সম্পর্কে নিচে কোনটা সঠিক? আচ্ছা, বটের মূল হচ্ছে অস্থানিক মূল। হ্যাঁ, এইটা তোমাদের বলছিলাম যে স্থানিক মূল, অস্থানিক মূল, প্রধান মূল। হ্যাঁ, এই মূলগুলো যখন পড়াইছিলাম বলছিলাম যে অপুবোকা, হ্যাঁ, অসৎ, তারপর হচ্ছে কি ভাইয়া বট, তারপর এই যে কেয়া, এগুলা ছিল কি ভাই আমাদের অস্থানিক মূলের উদাহরণ। ঠিক আছে, এই জায়গাটা একটু পড়বা। আচ্ছা, এরপর চলে আসো তোমরা জবা ফুলের অমরা বিন্যাস কোনটা খেয়াল করো ভাইয়া? জবা ফুল একটি মশা অক্ষণি ধরো, জবা বলছিলাম না, তাহলে অক্ষণি ধরো। ঠিক আছে, অক্ষণি মানে কি? অক্ষীয়। ওকে, আচ্ছা, এরপরে তোমরা চলে আসো কি? এরপরে চলে আসো কোনটি উভলিঙ্গ পুষ্প। খেয়াল করো ভাইয়া, উভলিঙ্গ পুষ্প হচ্ছে কোনটা? বলছিলাম যে জবা ফুলের ভিতরে প্রথম হচ্ছে জবা ফুল হচ্ছে সমাঙ্গ পুষ্প, সমাঙ্গ প্লাস হচ্ছে কি ভাইয়া উদাহরণ এবং হচ্ছে কি আদর্শ, সব কিছু কিসের ভিতরে আছে? জবার ভিতরে আছে। আর কুমড়া হচ্ছে কি অসমাঙ্গ, আর লাউ হচ্ছে কি তোমার হচ্ছে এক লিঙ্গ আর কি। ঠিক আছে, আচ্ছা, এগুলো বলছিলাম। এরপর খেয়াল করো ভাই, অপ্রকৃত ফলের উদাহরণ কোনটা ভাইয়া? অপ্রকৃত ফল ছিল কি কি বলতো? অপ্রকৃত ফলের উদাহরণ হচ্ছে তোমার আনারস। ঠিক আছে, আচ্ছা, এরপর খেয়াল করো নিচের কোন যৌগটি পাতা যুক্ত উদ্ভিদ নয়? খেয়াল করো ভাই, পাতা যুক্ত উদ্ভিদ নয় কোনটা? জবা। আচ্ছা, এরপরে বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম আবৃতবীজ উদ্ভিদ কোনটা? তোমাদেরকে বলছিলাম যে অলফিফা অরিজা হচ্ছে বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম উদ্ভিদ, আর বাংলাদেশের সবচেয়ে ক্ষুদ্রতম আবৃতবীজ উদ্ভিদ হচ্ছে অরিজা বাংলাদেশে, আর অলফিফা হচ্ছে কি বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম উদ্ভিদ। অলফিফা অরিজা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ক্ষুদ্রতম উদ্ভিদ। আচ্ছা, এরপর ছিল কি নিচে কোনটিতে ইমব্রিকেট পুষ্পবিন্যাস দেখা যায় ভাইয়া? ইমব্রিকেট হচ্ছে কালকাসুন্দা। বলছিলাম যে ইমু, কি বলছিলাম ভাইয়া? ইমু 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 কি বলছিলাম? ইমু বোকা বলছিলাম মনে হয়। ঠিক আছে, বা ইমু কোকা এমন একটা ইয়ে ছিল যেটা হচ্ছে কালকাসুন্দা। ঠিক আছে, এবং কালকাসুন্দা হচ্ছে কি ইমব্রিকেট পুষ্পবিন্যাসের উদাহরণ ছিল, এটা বলছিলাম। আচ্ছা, ইমু দিয়ে। আচ্ছা, এরপর খেয়াল করো ভাইয়া, নিচের কোন বাক্যটি সঠিক? বেরির উদাহরণ হলো টমেটো, বেরি, টমেটো, তারপর হচ্ছে আরেকটা ছিল না কলা নাকি? এগুলো হচ্ছে টমেটো উদাহরণ, সরি টমেটো না, বেরির উদাহরণ। আচ্ছা, এরপর প্রান্তস্পর্শী ইয়াটা কোনটা? এই ভাই একদম দেখাইছিলাম যে ভলভেট বা প্রান্তস্পর্শীর উদাহরণ ছিল কি বাবলা, তারপর হচ্ছে কি আর দুই তিনটা ছিল, যাই হোক। এরপর খেয়াল করবা প্রকৃত ফলের উদাহরণ কোনটা? প্রকৃত ফলের উদাহরণ হচ্ছে আপেল। এরপরে বাল্ব থেকে নিচের কোনটি জন্মায়? বাল্ব থেকে পেঁয়াজ জন্মায়। পেঁয়াজ রসুন কিসের উদাহরণ ভাইয়া? পেঁয়াজ রসুন হচ্ছে বাল্বের উদাহরণ, এগুলো বলছিলাম। আর এইখানে আরও দেখো, এইখানে আছে কি ভাইয়া আলু হচ্ছে কি টিউবার। তারপর হচ্ছে দেখো এখানে আদা হচ্ছে রাইজোবিয়াম, হ্যাঁ বলছিলাম আদা, তারপর হচ্ছে রসুন, আর এই তো। এরপর দেখো নিচের কোনটি সঠিক? এই যে দেখো, এটা একটু ব্যতিক্রমী প্রশ্ন, এটা একটু মনে রাখবা। আচ্ছা, দেখো অ্যান্থোফাইটা এর উদাহরণ কোনটা? অলফিফা আর এই যা হচ্ছে অ্যান্থোফাইটার উদাহরণ বা আবৃতবীজ উদাহরণ। বলছে অমরাবিন্যাস প্রকারভেদ নয় কোনটা? আর রেটিকুলেট অমরাবিন্যাস দেখা যায় না। এরপর খেয়াল করো নিচের কোনটি হার্ব নয়? হ্যাঁ, হার্ব নয় কোনটা? তোমাদেরকে যেটা বলছিলাম যে হার্ব বা হচ্ছে তোমার যেটাকে হচ্ছে তোমার বাল্ব, যেটা হচ্ছে তুমি কী করবা টান দিলে হচ্ছে যেটা উঠে যাবে সেটা হচ্ছে হার্ব বা বিরুৎ। ঠিক আছে, তো ধান গম সরিষা এগুলোকে টান দিলে উঠে যায়, কিন্তু গন্ধরাজকে টান দিলে উঠবে না। ঠিক আছে, আচ্ছা, এই তো এর নিচে আর দেখা রাখবো না। 2003-4 সালে আমরা চলে আসছি, এগুলো আর দেখবো না, আমরা 2005-6 পর্যন্ত দেখব। ঠিক আছে, একবীজপত্রী উদ্ভিদের গোত্র। দেখো একবীজপত্রী উদ্ভিদের গোত্র হচ্ছে ভাই পোয়াসিয়া। বলছিলাম পোয়াসিয়া গোত্র, আর একটা পড়বা। গমের বৈজ্ঞানিক নাম কি ভাই? তোমার ধানের বৈজ্ঞানিক নাম হচ্ছে অরেজিয়া স্যাটিভা, গমের বৈজ্ঞানিক হচ্ছে টিটিকাম অ্যাস্টিভাম। ওকে, এটা দেখবা। আচ্ছা, এরপরে বলছে কি নিচের কোনটি পোয়াসিয়া গোত্রের অন্তর্ভুক্ত নয়? পোয়াসিয়া গোত্রের কয়েকটা উদ্ভিদ আছে, যার মধ্যে একটা ঢেঁড়স এবং হচ্ছে জবা, এরা হচ্ছে মালবাসিয়া গোত্রের অন্তর্ভুক্ত, তাই না? আচ্ছা, এরপর খেলে একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য কোনটা? একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য অঙ্কুরোদ্গম সাধারণত মুদ্গত হয়, বীজে অসচ্ছল বা সচ্ছল এবং এগুলো না, প্রথমটাই হচ্ছে এটার উদাহরণ। আচ্ছা, 93 চলে আসছি, এগুলোতে যাবো না আমরা। আচ্ছা, দেখো দ্বিবীজপত্রী উদ্ভিদের গোত্র হচ্ছে মালবাসিয়া গোত্র। দেখো মালবাসিয়া গোত্রের অমরা বিন্যাস কীরকম হয় ভাইয়া? আমরা বলছিলাম যে তোমার হচ্ছে পোয়াসিয়া গোত্রের উদাহরণ হচ্ছে মূলীয়, আর মালবাসিয়া গোত্রের উদাহরণ হচ্ছে কি ভাইয়া? অক্ষীয়। ঠিক আছে, আচ্ছা, এরপর খেয়াল করো আর কি কি আছে এখানে।
আচ্ছা, এরপর চলে আসবে মালবাসী গোত্রের পরাগধানী এবং পরাগরেণু বৈশিষ্ট্য নিম্নের কোনটা? পরাগধানী এবং হচ্ছে পরাগরেণু। মালবাসী গোত্রের পরাগধানী হচ্ছে বৃক্কাকার এবং হচ্ছে কণ্ঠিত। খেয়াল করো ভাইয়া, কি বৃক্কাকার আর হচ্ছে ইয়েটা হচ্ছে কি কণ্ঠিত, পরাগরেণু হচ্ছে কি কণ্ঠিত। আর ধানের বা পোয়াশী গোত্র যেটা সেটা হচ্ছে সর্বমুখ। ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের বেলায় কোনটি সঠিক নয়? দ্বিবীজপত্রী উদ্ভিদের পত্রমূল প্রশস্ত এবং হচ্ছে কাণ্ডবেন্টক, এটা সঠিক নয়। ঠিক আছে? এটা হচ্ছে। এরপর খেয়াল করো দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য কোনটা? এগুলা আগের বছর, মানে বেশি পুরাতন প্রশ্ন। ঠিক আছে? এগুলো আমরা দেখবো না। একবীজপত্রী দ্বিবীজপত্রী উদ্ভিদের উদাহরণ নিম্নের কোনটা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ? একবীজপত্রী উদ্ভিদ রসুন। নিম্নের কোনটি একবীজপত্রী উদ্ভিদ? দেখো ভুট্টা। ওকে, আচ্ছা, এগুলো দেখবো না, যেটা 2003-4 সালের নিচে আর আমরা দেখবো না। আচ্ছা, তো আমাদের হচ্ছে নগ্নবীজ আবৃতবীজ উদ্ভিদ এই অধ্যায়টা শেষ হয়ে গেছে। আমরা পরবর্তীতে হচ্ছে টিস্যু তন্ত্র নিয়ে ক্লাসটা নেব। তো তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, দেখো আমরা হচ্ছে যেই কোর্সটা নিয়ে এসেছি এটা সম্পূর্ণ ফ্রিতে, 47 দিনে হচ্ছে তুমি মেডিকেলের চান্স পাওয়ার একটা বিষয়। সেক্ষেত্রে হচ্ছে তোমাদের জন্য আমাদের যে ক্লাসগুলো এগুলো কিন্তু ফুল ডিটেলসে দেওয়া সম্ভব নয়। ঠিক আছে? এই মুহূর্তে তুমি যদি ফুল ডিটেলসে ক্লাস করে কখনোই তুমি তোমার মতে হচ্ছে তোমার উন্নতি পরিবর্তে তোমার হচ্ছে অবনতিটাই হবে। ঠিক আছে? তো যতটুকু উন্নতি করা যায় তোমার হচ্ছে তোমার সম্পূর্ণ মার্কস কিন্তু তোমার পাওয়া লাগবে না, 100-তে 100 তোমার পেতে হবে না। ঠিক আছে? তুমি হচ্ছে 70 আপ মার্কস পেলে তুমি মোটামুটি হচ্ছে মেডিকেলের চান্স পাবা, এইটুকু শিওর বলা যায়। ঠিক আছে? তো বিগত বছরগুলো এমনটাই দেখা যায়। তো তুমি হচ্ছে যদি এই কাজটা করতে পারো 70+ বা 75, এই টার্গেটটা ধরে যদি তুমি আগাইতে পারো, যখন হচ্ছে তোমার প্রিপারেশনটা পরীক্ষার 10-15 দিন আগে, তখন তুমি বুঝতে পারবা এই টার্গেট আগানোর পর যে তুমি কোন অবস্থায় আছো, তাই না? তো তুমি সবগুলো একসাথে পড়লে এলোমেলো হয়ে যাবে, এই কাজটা আর করবা না। আজকে থেকে হচ্ছে জাস্ট যতটুকু আগায় দিছি ওইটুকু পড়ো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো আর যারা হচ্ছে নতুন আমাদের ইউটিউব থেকে আসবা তাদের জন্য একটা কথা, সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ হচ্ছে তোমার আনটাইটেল ইউ। হ্যাঁ, আনটাইটেল ইউ, এটা হচ্ছে তোমরা ফলো করবা, বা ফেসবুক গ্রুপও আছে। আর তোমরা হচ্ছে যদি টেলিগ্রামে জয়েন হতে চাও, পরীক্ষাগুলো আমাদের সাথে দিতে চাও, আমাদের হচ্ছে এই ফেসবুক পেজে হচ্ছে আমাদেরকে মেসেজ দিবা, আর তোমাদেরকে আমরা টেলিগ্রামে জয়েন করে দিব। ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে, আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।